নমস্কার বন্ধুরা, আলোর দিশাতে সকলকে স্বাগত। আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা অনুরাধার স্বপ্ন। অনুরাধা রান্নাঘরে কাজ শেষ করে এসে ঘড়ি দেখল 2:17। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে বাঁচল। অনেক কষ্টে আজ একটু সকাল করে কাজ সেরে নিতে পেরেছে। অন্যদিন এ সময় খাওয়া দাওয়াই ঠোকে না। মামার ঘরে উঁকি মেরে দেখল তিনি অবাধে ঘুমোচ্ছেন। তার পাশের চেয়ারে বসে মামিও ঘুমিয়ে পড়েছেন। 4টের আগে কারুরই ঘুম ভাগবার সম্ভাবনা নেই। এক জেগে আছেন আশুবাবু, কিন্তু তিনি নিরীহ লোক। 5টা নাগাদ চা পেলেই খুশি। তার আগে যে কিছু চাইবেন না তিনি, তা সে জানত। অনুরাধা ভিজে চুলগুলো পিঠের উপর এলিয়ে বাংলোর বারান্দায় এসে বসল। এসে অবধি মেঘলা যাচ্ছিল। আজ 3-4 দিন পরে আকাশ একেবারে পরিষ্কার হয়ে গেছে। ঝলমল করছে রোদ চারধারে। প্রথম হেমন্তের মিষ্টি ঝিরঝিরে হাওয়ায় সে রোদ কড়া লাগে না, বরং গায়ে লাগলে যেন কেমন একটা আবেশের সঞ্চার হয়। বাংলোর পশ্চিম দিকটা অবারিত খোলা, বহু দূর, বোধ হয় কয়েক মাইল অবধি চলে গেছে উঁচু নিচু ঢেউ খেলানো মাঠ। কোথাও বা সামান্য কিছু চাষ হয়েছে, কোথাও বা অমনি ভাঙা পড়ে আছে। মধ্যে মধ্যে 2-একটা মহুয়া শাল গাছ। এ যেন স্বপ্ন, স্বপ্নের দেশ। ওই যে দূরে পাহাড়ের গায়ে মেঘের যে খেলা দেখেছে সে, তা যেন চোখে দেখেও বিশ্বাস করা কঠিন। এই কদিনে তার মনে হয়েছে যে মেঘ চলে গেলে হয়তো পাহাড়গুলোকে আর ভালো লাগবে না। কিন্তু আজ এই দুপুরে তার আরও ভালো লেগেছে। কত দূরে কে জানে, ওখানে কি যাওয়া যায় না? উফ, পাহাড়ে চড়বার কথা মনে হলে আনন্দে যেন দম বন্ধ হয়ে আসে। সত্যি যদি কোনোদিন ওখানে যাওয়া যায়, তাহলে হয়তো খুশিতে সে মরেই যাবে। অনুরাধা ঘাড় ঘুরিয়ে একবার পরেশনাথের পাহাড়টা দেখে নিল। বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। সেই প্রথম দিন ওরা দেখতে পেয়েছিল। তারপর কদিন মেঘলা থাকায় মোটে দেখা যায়নি। আবার আজ সকাল থেকে দেখা দিয়েছে ছোট্ট মন্দির, আর তার নিচে একটা সাদা বাড়ি পর্যন্ত দেখা যাচ্ছে। ওখানে কি আর যাওয়া হবে কোনোদিন? মামি আজ বলেছিল বটে, তোর মামা একটু সেরে উঠলে আশুকে নিয়ে বেরিয়ে আসবো একদিন। কিন্তু সে তারাই শুধু যাবেন হয়তো। হয়তো কেন, নিশ্চয়ই তাই। অনুরাধা মনে মনে জোর দিয়ে কথাটা বলল। মামার ভার তার উপর দিয়ে 2 ভাই বোন বেরিয়ে আসবেন। সে একটা নিঃশ্বাস ফেলে মুখ ফিরিয়ে নিল। নাই হলো তার পরেশনাথ পাহাড়, দরকার নেই। এই মাঠটাতেই যদি সে একটু বেড়াতে পেত আপন মনে, কিংবা ওদের বাড়ির পেছনের ওই নিবিড় শালবনটাতে। কাল যেন কে বলেছিল বনটাতে বাঘ আছে। থাকবে বাঘ, তাকে যে বাঘে খাবে না এটা নিশ্চিত। বন সে ছোটবেলা থেকে শুনেই এসেছে। একবার ঢুকে সে দেখতে চায় তার সত্যি ভয় করে কিনা। কি রকম না জানে তার ভেতরটা। আর ওই মাঠ, শুধু শুধু একা ওই মাঠে সে যদি ঘুরে বেড়াতে পারত অমনি আপন মনে। সে আর বসে থাকতে পারল না। উঠে এসে বারান্দার ধারে ঘেঁষে দাঁড়ালো। এমন যে দেশ হয়, এতখানি ফাঁকা মাঠ যে পৃথিবীর কোনো দেশে থাকা সম্ভব, তা সে কল্পনাও করতে পারেনি কোনোদিন। এত নোবেল পড়েও না। বাবার অফিস লাইব্রেরি থেকে আনা উপন্যাসে সে অনেক দেশের বর্ণনা পড়েছে বটে, কিন্তু তা নিয়ে কোনোদিনও মাথা ঘামায়নি। মন তার থাকতো পাত্রপাত্রীদের সুখ দুঃখের মধ্যে। কারণ জন্মে পর্যন্ত সে দেখেছে তাদের রামকান্ত মিস্ত্রি সেই সরু কানা গলিটা। কখনো কখনো কলকাতায় 2-একটা চওড়া রাস্তা দিয়ে গিয়ে
হয়তো ওই রকম একটা সরু গলির মধ্যে আত্মীয় স্বজনদের বাড়িতে ঢুকেছে, এছাড়া আর কিছু না। যা সে কখনো দেখেনি তার ধারণা তো নয়, কল্পনা করাও সে অসম্ভব। আচ্ছা, সে যদি চুপি চুপি মাঠটা একটু ঘুরে আসে, ওই যে কারা ইটের পাজা পুড়িয়ে রেখেছে তারই আড়ালে বড় মহুয়া গাছটা পর্যন্ত, কে আর জানতে পারবে। মামার ঘুম ভাঙলেও তিনি 4টের আগে বার্লি খাবেন না, সুতরাং তার খোঁজও পড়বে না। এখন হয়তো 2:30, 4টে পর্যন্ত 1.5 ঘন্টা, সে অনেক সময়। ওরা তো চঞ্চল হয়ে উঠল। দুপুরে রোদে মহুয়া গাছের ছায়াগুলো যেন একটি আশ্চর্য মায়া বিস্তার করে। অনুরাধার মনে হলো ওই দূরের মহুয়া গাছটা তাকে হাতছানি দিয়ে ডাকছে। সে একবার মাঠটা চারিদিকে চোখ বুলিয়ে নিল। মিষ্টি হাওয়ায় যেন সমস্ত মাঠটা জুড়ে খুশির ঢেউ উঠেছে। সেদিকে চাইল মন আপনি আনন্দে ভরে উঠে। সে আর থাকতে পারল না। নিঃশব্দে সিঁড়ি দিয়ে নেমে বাগান পেরিয়ে একসময় সত্যি মাঠে গিয়ে পড়ল। প্রথমে একটু ভয় ভয় করছিল, চলছিল আস্তে আস্তে, কিন্তু ইটের পাজার আড়ালে মিলিয়ে যেতে সব সংকট চলে গেল। হঠাৎ মনে হলো একটু ছুটলে কি হয়, কিংবা এমনি খানিকটা লাফালাফি করলে। মাঠের যেদিকে যায় কোথাও কেউ নেই, একটা গরু বাছুর, এমনকি ছোট ছেলেরও দেখা যায় না। চাষ রয়েছে মধ্যে মধ্যে, কিন্তু তা আবার প্রয়োজন নেই বলে বোধহয় কেউ আসেনি। এই সীমাহীন নিঃসঙ্গতাহীন অনুরাধার সমস্ত দেহের একটা পুরো চাঞ্চল্যের স্রোত বইয়ে দিলে যেন। সে ঠিক না দৌড়ালেও এমন জোরে চলতে লাগলো যে তাকে আর যাই হোক হেরানো বলা চলে না। কিন্তু উপায় কি? এমন অবস্থায় আস্তে আস্তে চলার কথা অনুরাধা ভাবতেই পারে না। কোথাও বিশেষ করে সে যেতে চায় না। সে পথ হারিয়ে, দিক হারিয়ে, এমন করে একা এই বিস্তীর্ণ মাঠে ঘুরে বেড়াতে চাই শুধু। তার 20 বছর বয়সটা যেন পিছিয়ে একেবারে 8-10 বছরে চলে গেছে। যখন চলা মানেই ছুটে চলা, যখন চুপ করে থাকার মতো শান্তি আর নেই, যখন পৃথিবীর তুচ্ছ নয় বস্তু পৃষ্ঠায় চমক লাগায় ক্ষণে ক্ষণে। অনেক দূর, অনেকক্ষণ এইভাবে চলার পর সে ক্লান্ত হয়ে পড়ল। কলকাতায় তাদের বাড়ির তো সেই 1.5খানা ঘর আর সরু এক ফালি রক, উঠোন পর্যন্ত নেই। হাঁটবার প্রয়োজন হয় না সেখানে, অভ্যাসও নেই। তাছাড়া চলতে চলতে হঠাৎ তার নজরে পড়ল এই মাঠের মধ্যে কে জমি কিনে রেখে গেছে। ছোট্ট একটা পিপলের উপর ইংরেজিতে মালিকের নাম লেখা, সঙ্গে সঙ্গে মানুষ, তার সঙ্গে লোকালয়, সবটা মনে পড়ে গিয়ে সে যেন তার এই অবাধ উদ্দাম গতির জন্য একটু লজ্জিত হয়ে পড়ল। সে যেন এতক্ষণ বহু লক্ষ বছর ডিঙিয়ে সভ্যতা সে আদি ইতিহাসের মধ্যে গিয়ে পড়েছিল। মাত্র 3টি ইংরাজি আদ্য অক্ষরের আঘাতে আবার 20 শতাব্দীতে ফিরে এলো। আস্তে চলতে শুরু করার সঙ্গে সঙ্গেই পা যেন ভারী হয়ে এলো। বসা একটু চাই কোথাও, নইলে আবার এতটা পথ ফিরে যাওয়া সম্ভব নয়। তাদের বাংলো, লোকালয় বহু পিছনে কোথাও অদৃশ্য হয়ে গেছে, পথ গেছে হারিয়ে। কিন্তু তার জন্য অনুরাধা চিন্তিত নয়। মোটামুটি দিকটা তার ঠিকই আছে। কিছু দূর গিয়ে একটা ঢিপির উপর উঠলেই তাদের বাড়ি দেখতে পাবে আবার, তা সে জানে। এখন যেটা দরকার সেটা হচ্ছে কোথাও একটু ছায়াতে বসা। এই রোদে এতটা দৌড়ে তার গরমও হচ্ছিল ভীষণ। ঘামে ব্লাউজ ভিজে সপসপে হয়ে উঠেছে, কপাল গলা ঘামে ভেসে যাচ্ছে। এদিকে ওদিকে চেয়ে ওর নজরে পড়ল কতকগুলো কলকে গাছ এক জায়গায় ঝোপ হয়ে রয়েছে, আর তার ঠিক পাশে
একটা মিনুয়া গাছ। সে দূর থেকে ছায়াটা দেখে একটা আরামের নিঃশ্বাস ফেলল। তারপর কোনো মতে অবসন্ন পা দুটো টেনে নিয়ে গিয়ে গাছের গুঁড়িটায় ঠেস দিয়ে এগিয়ে পড়ল। আহ, কি মিষ্টি হাওয়া! অনুরাধার সমস্ত শরীর জুড়িয়ে গেল যেন। সে অনেকক্ষণ চুপ করে পড়ে রইল, চোখ বুজে থাকলেও সামনে সেই নীলাভ পাহাড় আর ঝলমলে সবুজ মাঠ তার সমস্ত চৈতন্যকে আচ্ছন্ন করেছিল বলে তা যেন চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছিল। সেইভাবে ঠান্ডা বাতাসে ঘাসের উপর শুয়ে থাকতে থাকতে সে যেন ভুলেই গেল 65 টাকা মাইনের কেরানির 20 বছরের আইবুড়ো মেয়ে সে। ওর হঠাৎ মনে হলো ওই যেন রূপকথার রাজকন্যা। এখনই ওই সামনের তেপান্তরের মাঠ পেরিয়ে তার রাজকুমার আসছেন পক্ষীরাজ ঘোড়ায় চড়ে, উজ্জ্বল তার শ্যামবর্ণ, গোলায় বকুলের মালা। কাছে এসে বসে তার হলদে উত্তরিয়ে ওর মুখের ঘাম মুছিয়ে মুদিত চোখের পাতায় চুমো খেয়ে খুব আস্তে ডাকবেন, অনুরাধা। সেই অনুভূতি আর আশা এমনই তীব্র হয়ে উঠেছিল ওর মনে যে সে চুম্বনের স্পর্শ যেন সে সত্যই অনুভব করলে। তীব্র সুখের অসহ্য যন্ত্রণায় চমকে শিউরে চোখ মেলে চেয়ে দেখলে সে একা, কেউ কোথাও নেই। সমস্তটাই তার স্বপ্ন, দিবা স্বপ্ন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অনুরাধা উঠে বসল। তার রাজকুমার কোনোদিনই আসবেন না তা সে জানে। তার মনে পড়ে গেল সেই সরু অন্ধকার গলি, সে 1.5খানা ঘর আর রুগ্না একপাল ভাই বোন। বাবার 65 টাকা মাইনে, তাতে চাল ডাল ঘর ভাড়ায় হওয়া কঠিন। শিয়ালদা স্টেশনে কাজ করেন বলে বাজার মাছ কিছু কিছু এমনি পান, তাতেই কোনো মতে চলে। যুদ্ধ বেঁধে কী সব বাড়তি টাকা পাচ্ছেন, চাল ডাল পাচ্ছেন অনেক সস্তায়। তবু তাদের বাড়িতে দুধ বন্ধ হয়ে গেছে। তারা খায় র চা আর ছেলেমেয়েরা খায় ফ্যান। বাবা বাড়িতে একটা গামছা পরে থাকেন। আর অনুরাধা তার দিন কাটে কান্না করে, বাসন মেজে, ভাই বোনদের সঙ্গে অষ্টপ্রহর চেঁচিয়ে, মায়ের সঙ্গে ঝগড়া করে আর কিনলে। তার বাপের টাকা নেই, তার উপর সে কুৎসিত। সুতরাং তার বিয়ের কথা এখন কেউ কল্পনাও করে না। সে যে কত কুৎসিত সে জানে। আয়নায় অনেক রকম করে মুখ দেখেও সে কিছুমাত্র সান্ত্বনা পায়নি কখনো। প্রতিবারই মনে হয়েছে আয়নাটা ছুঁড়ে ফেলে দেয়। একমাত্র বাবা বলে, রাধা যখন বিকেলে চুলটি টান টান করে বেঁধে কুমকুমের টিপ পরে তখন বেশ দেখায়। কিছু টাকার সন্ধান হলে ছেলে দেখতো, ওকে কেউ অপছন্দ করবে না, তুমি দেখো। কিন্তু মা সঙ্গে সঙ্গেই জবাব দেন, তুমি তো বেশ দেখবেই, তোমার মতো দেখতে হয়েছে কি না? রং কালো হলেও ক্ষতি ছিল না, গরমটা শুদ্ধ তোমার মতো মধ্যাটে হলো। না, রাজকুমার কোনোদিনই আসবেন না। অবশেষে অভাব অনুভব করার মতো অবসরও বিশেষ তার মেলে না। কাজে আর অকাজে বাড়িতে থাকলে তার নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকে না। নেহাত মামার অসুখ, চেঞ্জে আসা দরকার। মামিরও শরীর ভালো না বলে মামি নিজে গিয়ে বললেন, তাই এই ছুটি মিলেছে। মামির হাতে 2 পয়সা আছে, ছেলেপুলে নেই বলে তার মা বাবা খুব সমীহ করেন ভবিষ্যতের আশাতে। নিজের অনেক অসুবিধা করেও মা তাকে ছেড়ে দিয়েছেন। অনুরাধা উঠে দাঁড়াবার চেষ্টা করলো একবার, কিন্তু পা তখনও যেন কাঁপছে অনভ্যাসের ফলে। তাছাড়া সে ভেবে দেখল 4টের এখনো অনেক দেরি, আর হয়তো এমন অবসর মিলবে না। সে আবার বসে পড়ল তেমনি করে গুড়িতে ঠেস দিয়ে, কিন্তু এবার আর চোখ বুঝল না। দূরের রেল লাইনের দিকে চেয়ে অন্য মনস্ক হয়ে একটা শুকনো মহুয়া পাতা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আচ্ছা, সত্যি কেউ কি কোনোদিন তাকে ভালোবাসবে না?
কেউ তাকে বুকে টেনে নিয়ে কানের কাছে মুখ রেখে অমনি করে ডাকবে না? উপন্যাসে নায়িকাদের মতো তারও কণ্ঠে, কপালে, লোলাটে বারবার চুমো খেতে খেতে কোনো তরুণ কোনোদিনও উন্মত্ত হয়ে উঠবে না? আকস্মাৎ একটা তীব্র ব্যথায় যেন সে অস্থির হয়ে উঠল। এসব কি ছাই পোস্টে ভাবছে সে? ছি! জোর করে মনটা অন্য কোথায় আনবার চেষ্টা করল সে। আচ্ছা, এই জমিটাতে কি মনে হচ্ছে? করার মতো না অলস? কেউ ওর মালিক কে জানবে? আবার ঘুরে ফিরে তার মুখ তাদের সেই সংকীর্ণ পরিচিত ফিরে এল। এরকম সে ছিল না। অন্য কোনো আমোদ প্রমোদের ব্যবস্থা নেই। তাকে উপন্যাস জোগাতে শুরু করেছেন বহুদিন থেকে, পড়েছেও অনেক, কিন্তু তাহলেও তার নিজের মনে কোনোদিন এসব কথা আসেনি। যত গোলমাল বাঁধার ওপর তোলার ওই নতুন ভাড়াটেরা আসার পর পরেশ আর তার বউ, ছোট্ট দুটি লোকের সংসার, কাজ কর, তাই দিন রাত ফষ্টি মিষ্টি নিয়ে আছে ওরা। তাও ছিল কি কক্ষণে নীলিমা সেদে অনুরাধার সঙ্গে ভাব করে জোর করে উপরে টেনে নিয়ে গেল। সেই থেকে অনুরাধার যত অশান্তির সুই। লজ্জার বালাই নেই নীলিমার। অনুরাধার সামনে সেই পরেশের গায়ের উপরে দিয়ে পড়ত, পিঠে তীর মেরে পালাত, হপ করে চশমা টেনে নিয়ে চলে যেত। এমনি কত কি পরেশ তো সময় সুযোগ পেলেই জিত তার জবাব। এমনি করে তাদের পরনীয়ার মধ্যে পড়েছে। অনুরাধারও কেমন যেন নেশা লাগবে। সে নিজের কাজ ফেলে মায়ের বকুনি অগ্রাহ্য করেও যখন তখন দিন রাত ওদের ঘরে আসত। সেদের নীলিমার কাজকর্ম করে দিত। সে জানে যে তার এই যখন তখন আসাটা পরেশ পছন্দ করত না, বরং বিরক্ত হতো। তবু সে পারত না এসে। একদিন সে আড়াল থেকে নিজের কানেই শুনেছে পরেশ বলছে, ওই ছুরিটা যখন তখন আসে কেন বলো তো? বারণ করতে পারো না? নীলিমা রাগ করে জবাব দিয়েছি, ছুরি করো না বলে দিচ্ছি। ওসব কি অসভ্য কথা? আসে তাতে আমাদেরই উপকার হয়। পরেশ বলেছে, হ্যাঁ, তোমার উপকার করতে তো আসে কি না? কিরকম ডায়েরির মতো চাই, কখনো ওর মতলব ভালো নয়, দেখে নিও। কিন্তু তবু অনুরাধা তাদের সঙ্গ ছাড়তে পারেনি। সে যেন আফিংয়ের নেশা, বিষ জেনেও খেতে হয়। হয়তো হয়তো সে পরেশের জন্য যেত শেষ পর্যন্ত। 25-26 বছরের সুদর্শন যুবা, তাদের এই গলির মধ্যে, তার জীবনের সমস্ত অভিজ্ঞতার মধ্যে এমন একটি তরুণের সংস্পর্শে সে কখনো আসেনি। পরেশের কঠোর কথা তার সয়েছিল, কিন্তু সইল না তার অনুকম্পা। সেদিনের কথা মনে হয় এতদিন পরেই এই সুদূর প্রবাসেও মুখ লাল হয়ে উঠল। কানের কাছে যেন আগুন জ্বলতে লাগলো। কি যে দুর্মতি হয়েছিল সেদিন। পরেশ অফিস থেকে এসে জামা গেঞ্জি খুলে কল ভরে গিয়েছিল স্নান করতে। নীলিমা তখন রান্নাঘরে চা করছে। অনুরাধা কি একটা কাজে খালি ঘরে ঢুকে বিছানায় জামাগুলো পড়ে আছে দেখে তুলে রাখতে গেল, কিন্তু কেজিটা হাতে নিয়ে কি যে দুর্জয় লোভ হলো, কিছুতে নিজেকে সামলাতে পারলি না। কেজিটার মধ্যে নিবিড়ভাবে ওর মুখ বুঝে দিয়ে ও যেন তারই অঙ্গে আঘ্রাণ পাবার চেষ্টা করতে লাগলো, যার দেহ স্পর্শ কোনোদিনই সে পাবে না। সেই দিবা স্বপ্ন সময়ের হিসাব গিয়েছিল হারিয়ে। হঠাৎ পায়ের শব্দে মুখ তুলে দেখল পরেশ। ওহ, সে ওর কি লজ্জা! কোনো মতে ছুটে পালিয়ে এলো বটে, কিন্তু তখনই একেবারে নিচে নামতে পারল না। ওর বুকের মধ্যে থকথক করছে। অপমানে লজ্জা গলা উঠেছিল শুকিয়ে।
সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে। পরেশের কথা কানে এলো। ওগো, আমার এই গেঞ্জিটা কেচে দিও তো। নীলিমা বিস্মিত হয়ে প্রশ্ন করল। কেন? কালই তো ওটা ভেঙেছ। তা হোক, দিও। অনুরাধার সবচেয়ে যেটা ভয় ছিল যে হয়তো তার এই নির্লজ্জতার কথা পরেশ নীলিমার কাছে বলবে, সেটা কেটে গেল বটে, কিন্তু তার এই দয়া আর ঘৃণা দুই যেন তীরের মতো গিয়ে বিঁধল ওর বুকে। সেদিনের পর বহুদিন আর সে উপরে ওঠেনি। শেষে নীলিমার অনুনয়ে যদি বা আবার যেতে শুরু করেছিল, পরেশের সামনে আর কখনো যায়নি। কথাটা মনে পড়লে আজও লজ্জায় ও অপমানে মাথা কুটতে ইচ্ছে করে। আজও মাথার মধ্যে রক্ত উঠে ঝাঁঝা করতে থাকে। অনুরাধা চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো। আর না, এবার বাড়ির দিকে ফেরা যাক। পৃথিবীর কোনো ভালো জিনিস যার অধিকারে নেই, বিধাতা যার ভবিষ্যৎ চিরকালের মতো কালি লেপে দিয়েছে, স্বপ্ন দেখা তার পাপ। সে ক্লান্ত, অবসন্ন দেহ মন নিয়ে আবার চলতে শুরু করলো। এবার বাড়ির দিকে, কাজ আর কর্তব্যের দিকে। 4টের বার্লি চায়, তারপর চা, একটু পরে ছানার জল। সময় নেই। কিন্তু খানিকটা চলবার পরে সে মাঠ, দিগন্ত জোড়া সেই ঢেউ খেলানো মাঠ, পাহাড় আর হেমন্তে সেই মধুর বাতাস তার দেহে আবার যেন মায়া বুলিয়ে দিল। পা ক্লান্ত, তবু ইচ্ছে হয় ছুটে যেতে। মনে হয় ঘর বাড়ি মানুষ সব ঠাপ পড়ে, যতক্ষণ না সূর্যোদয় ওই পাহাড়টার আড়ালে মিলিয়ে যায়, ততক্ষণ অমনি যেখানে খুশি, যেদিকে খুশি বেড়ানো যায়। হয়তো মনের মধ্যে কোথাও আশা জাগে যে কোনো একটা মহুয়া গাছের আড়াল থেকে এখনই কোনো তরুণ বেরিয়ে আসবে। সে সেরে তার সঙ্গে আলাপ করতে চায়। সে জানতে চায় সে ক্লান্ত হয়ে পড়েছে কিনা। হঠাৎ তার বাঁ হাতখানা তুলে সে দেখতে লাগলো। মনে হলো যে তার হাতের গঠন খুব খারাপ নয়। আঙুলগুলো সরু বটে, কিন্তু সুডৌল। হয়তো চাপার কলি নয়, কিন্তু কবিরা যেসব আঙুলকে আগুনের শিখার মতো বলে বর্ণনা করেন, সেই রকমই। কাজ করে বাসন মেজে হাত শক্ত হয়েছে, কিন্তু শীর্ণ নয়। প্রথম যৌবনের রসচ্ছলতা আজও তাকে নিটোল রেখেছে। একটা ধান ক্ষেতের মধ্যে অনেকটা জল জমেছিল। কালো স্বচ্ছ জল আয়নার মতো জল জল করছে। পাশ কাটিয়ে যেতে যেতে আবার কি মনে হলো। ফিরে এসে অনুরাধা চুপ করে সেই দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। ভালো করে দেখা যায় না, তবু সেই পড়ন্ত বেলার রোদে তার উত্তেজিত এবং আরক্ত মুখখানা বোধহয় জীবনেই প্রথম ভালোই লাগলো। এর চেয়ে ঢের খারাপ মুখ সে দেখেছে অনেক মেয়ে, ঢের বেশি কুৎসিত আর কালো। তবু তারা সুখে ঘর কন্যা করছে। তাদের নিয়েও স্বামীরা ঘর করে, তাদের ভালোবাসে, তাদের চুমু খায়। ভালোবাসা পাবার এবং ভালোবাসার একটা তীব্র কামনায় অনুরাধা সমস্ত বুকের ভেতরটা যেন টন টন করে উঠল। সে চায়, হ্যাঁ, আর গোপন করে লাভ নেই। সে চায় কারোর উত্তপ্ত চুম্বনের আবেশে তারা চোখ দুটি বুজে আসবে, সমস্ত দেহ এলিয়ে পড়বে কারোর কঠিন বাহুবন্ধনের মধ্যে। কানের কাছে বাজবে অমর সঙ্গীতের মতো তার অস্পষ্ট প্রেম গুঞ্জন। এ যদি জীবনে একদিনও আসে, একটি মিনিটের জন্য, তাহলেও সে খুশি। বাকি সমস্ত জীবনটা সে সেই মুহূর্তের স্বপ্ন দেখেই কাটিয়ে দিতে পারবে।
আর সেই সুতীব্র সুখের চরম অনুভূতির মুহূর্তটি যেন আজই তার অন্তরের মধ্যে ঘনিয়ে এসেছে। সে লগ্ন তার আজই আসা চাই, আজই। আর অপেক্ষা করার সময় নেই তার। বাড়িতে ফিরে ঘড়ি দেখল 4টে বেজে গিয়েছে অনেকক্ষণ। কিন্তু তার সৌভাগ্যক্রমে বোধহয় মামা ও মামি কারোর ঘুম ভাঙেনি। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, একই সঙ্গে স্বস্তির ও অবসাদের। তারপর আবার বাইরের বারান্দায় এসে দাঁড়ালো। সবাই ঘুমোচ্ছে, চাকরটা পর্যন্ত। শুধু আশুবাবু তখনও বই পড়ছিলেন। জানালা দিয়ে দেখল অনুরাধা। অদ্ভুত মানুষ এই আশুবাবু, মামিমার ভাই, বয়স 40-এর কাছাকাছি। কোথাকার এক স্কুলে নাকি মাস্টারি করেন। মোটাসোটা গোলগাল মানুষটি, অত্যন্ত নির্বিরোধী লোক। হয় স্কুলের পরীক্ষার খাতা, নয় বই, একটা পেলেই তিনি খুশি। শরীর খারাপ হওয়ার ভয়ে দুপুরে ঘুমোন না। মেপে 100 গজ হেঁটে ব্যায়ামের কর্তব্য শেষ করেন এবং চশমা, কাপড়, ছাতা, জামা কোনোটাই কাজের সময় খুঁজে পান না তিনি। এমনই অন্যমনস্ক। আগে আগে একে দেখলে অনুরাধা হাসি পেত। এখন তো অসহায় ভাব দেখে দয়া হয়, নিজে থেকেই সব গুছিয়ে দেয়। একটুখানি ইতস্তত করে অনুরাধা ওরই ঘরের মধ্যে ঢুকে পড়ল। আশুবাবু মুখ তুলে প্রশ্ন করলেন, প্রণব, কোথায় ছিলে এতক্ষণ? বেরিয়ে এলে নাকি? কথাটার জবাব না দিয়ে সে আর একটা প্রশ্ন করল, ওটা কি পড়ছেন? উপন্যাস? আশুবাবু বললেন, না, ওটা শিক্ষা সংক্রান্ত একটা বই। মনে করছি আসছে বছর বিটি পরীক্ষা দেব, তারই জন্য একটু পড়াশোনা করছি। কত দূর গিয়েছিলে? অনুরাধার কণ্ঠস্বরে একটু জোর দিয়ে বললেন, ওই পাহাড়টার দিকটায়, অনেক দূর। আপনি যাননি ওদিকে, না? আশুবাবু ওর মুখের দিকে একটুখানি চেয়ে থেকে জবাব দিলেন, এইগুলো তোমরা বড় খারাপ করো। বাড়ি থেকে বেরোনো অভ্যাস নেই কখনো, এখানে এসে এতটা হেঁটে এলে। এরকম হঠাৎ পরিশ্রমে অসুখ করে তা জানো? আশুবাবুর পক্ষে এতটা উদ্বেগ যেন অপ্রত্যাশিত। অনুরাধা একটু অপ্রস্তুত ভাবে হেসে বললেন, খুব বেশি তো যাইনি। যাওনি বই কি, এখনো হাঁপাচ্ছ দস্তুর মতো। এই ঠান্ডায় ঘেমে উঠেছ। এর ওপর যেন জল খেয়ে বসো না এখনই, এতে সর্দি গরমি হয়। আশ্চর্য, এত ব্যাপার লক্ষ্য করতে তাকে অনুরাধাই প্রথম দেখল। আকস্মাৎ যেন ওর বুকটা কিসের একটা উত্তেজনায় দুলে উঠল। সে তার চৌকিটারই এক পাশে বসে পড়ে বলল, আমার কখনো অসুখ করে না। তারপর কণ্ঠস্বর অকারণে নামিয়ে প্রশ্ন করলে, চা খাবেন? করব? আশুবাবু বিস্মিত হয়ে বললেন, এত সকালে কেন? এখনো তো সময় হয়নি। নাই বা হলো সময়, একদিন না হয় অসময়েই খেলেন। দরকার নেই, একটু পরে তো স্টোভ জ্বালতেই হবে। সেই সময় একেবারেই হবে ক্ষণ। দিদি উঠুক। অনুরাধা একটু চুপ করে থেকে বললেন, আপনি বিদেশে এসেও খালি খালি বই পড়েন। দুপুরবেলা বেড়াতে যে কি ভালো লাগে। যাবেন কাল ওই পেছনের শালবনটাতে? শিউরে উঠে আশুবাবু জবাব দিলেন, বাপ রে, ওখানে শুনেছি বাঘ আসে। আচ্ছা, তাহলে মাঠে যাবেন, ওই ইটের পাজাটার ওপারে? তা যেতে পারি, কিন্তু আমি বেশি দূর হাঁটতে পারবো না, আগেই বলে রাখছি।
অনুরাধা অন্যমনস্কভাবে বইটা নাড়তে নাড়তে হঠাৎ এক সময়ে আশুবাবুর একটা হাতের উপর নিজের ডান হাতটা রাখল। আশুবাবু একটু বিস্মিত হয়ে ওর মুখের দিকে চাইলেন। তারপর ওর হাতখানা মুঠোর মধ্যে চেপে ধরে বললেন, তুমি বড্ড বেশি পরিশ্রম করছো অনু, তোমার হাত থরথর করে কাঁপছে। অনুরাধা জবাব দিলে না, শুধু মাথাটা ওর একটু হেঁট হয়ে এলো, আর তার ফলে ওর পিঠ থেকে কয়েক গোছা চুল শিথিল হয়ে এসে পড়ল আশুবাবুর বাঁ হাতখানার উপর। আশুবাবু ওর মুখের দিকে কিছুক্ষণ স্নিগ্ধ চোখে চেয়ে থেকে বললেন, এখানে তোমার খাটুনিও হচ্ছে খুব না? অনুরাধা প্রবল বেগে ঘাড় নেড়ে একটু যেন জড়িত কণ্ঠে বলল, কিছু না, বাড়িতে এর থেকে ঢের বেশি খাটতে হয়, আর তাছাড়া কাজ করতে আমার একটুও কষ্ট হয় না। ওর হাতখানা তখনও আশুবাবুর হাতের মধ্যে ঘামছিল। তিনি একটুখানি চাপ দিয়ে বললেন, সত্যি, শুধু আমার জন্যই তোমাকে কত বেশি খাটতে হয়। আমার চিরকালই এরকম স্বভাব, কিন্তু সেজন্যে আমার বাড়ির লোকেরা আর মাথা ঘামায় না। নিজেই জিনিস হারাই, নিজেই খুঁজে বার করি, অনেক সময় হয়তো পাইও না, কিন্তু কি করব? জবাব দিতে গিয়ে অনুরাধা গলা কেঁপে গেল। সে বললে, আপনার বাড়ির লোকেরা আপনাকে চিরদিন পায়, তাদের কাছে আপনার দাম কম। আমি তো দুদিন মাত্র আপনাকে কাছে পেয়েছি, আমি আপনার অসুবিধা করতে দেব কেন? আশুবাবু কি যেন একটা রসিকতায় হেসে উঠে বললেন, তা বটে, তবে অভ্যেসটা খারাপ হয়ে যাচ্ছে। এই যা, বাস্তবিক তুমি যা যত্ন করছো, তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। অনুরাধার মাথা আরো ঝুঁকে পড়েছিল। ওর নিঃশ্বাসে শব্দ পাচ্ছিলেন আশুবাবু। সে নত মুখে জবাব দিলেন, শুধু যত্ন করাই মনে থাকবে, আর কোনো কারণ নেই? কথাটা আশুবাবু বুঝতে পারলেন না ঠিক, কিন্তু নির্লজ্জতায় অনুরাধার মুখ লাল হয়ে উঠেছিল। সেদিকে চেয়ে বোকার মতো একটু হেসে আশুবাবু বললেন, তা বটে, তা তুমি বলতেই পারো বটে। তারপর অপেক্ষাকৃত গম্ভীর হয়ে বললেন, তুমি ভীষণ ঘেমে উঠেছ অনু, তোমার চোখ মুখ রোদে লাল হয়ে উঠেছে, যাও একটু শুয়ে পড়ো গে। অনুরাধার কণ্ঠ যেন বিকৃত হয়ে উঠেছে। সে প্রাণপণে সেটা সহজ করার চেষ্টা করতে করতে বললে, আমি এখন শোবো না, শুতে ভালো লাগছে না। উদ্বিগ্ন কণ্ঠে একটু সস্নেহ তিরস্কারের ছোঁয়া দিয়ে আশুবাবু বললেন, তুমি বুঝতে পারছো না তোমার কতটা পরিশ্রম হয়েছে। এখন একটু বিশ্রাম না করলে এরপর ভারী শরীর খারাপ করবে। যাও যাও, এখনই আবার দিদি উঠে পড়বেন, আর তাহলে সেই রাত 11টার আগে ছুটি পাবে না। না না, আমি কোনো কথা শুনতে চাই না, ওঠো আগে। ওর হাতখানা যে তখন আশুবাবুর হাতের মুঠোর মধ্যে আলতো করে ধরা ছিল, সেটা ছেড়ে দিয়ে আশুবাবু একটু মৃদু ঠেলা দিলেন ওকে। অনুরাধা আর কথা কইল না, ধীরে ধীরে উঠে গিয়ে সত্যি নিজের বিছানায় শুয়ে পড়ল। যে অকারণ ও অবোধ অশ্রু ওর চোখে উপচে পড়তে চাইছিল এতক্ষণ, এইবার তার নীরবে ওর বালিশের উপর ঝরে পড়তে লাগলো। নমস্কার, আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।